এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জটিল যৌগের নামকরণ এবং জটিল যৌগ নিয়ে আলোচনা করব। আমরা জানি অবস্থান্ত মৌলসমূহের 5টি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে জটিল যৌগ। যে অবস্থান্ত ধাতুসমূহ জটিল যৌগ গঠন করে। আচ্ছা, তো এখানে দেখো, তো জটিল যৌগ হওয়ার জন্য শর্তগুলো হচ্ছে প্রথমে আমাদের লিগ্যান্ড থাকবে। কি থাকবে? লিগ্যান্ড থাকবে। তারপর আমাদের থার্ড বন্ধনী থাকবে এবং আমাদের অবস্থান্ত ধাতু থাকবে। তো জটিল যৌগের শর্ত হচ্ছে এক নম্বরে যে অবস্থান্ত ধাতু থাকবে, লিগ্যান্ড থাকবে এবং থার্ড ব্র্যাকেট থাকবে। তাহলে আমাদের এখানে একটা কথা এসেছে, সেটা হচ্ছে লিগ্যান্ড। তো লিগ্যান্ড কি জিনিস? তাহলে লিগ্যান্ড হচ্ছে, এটাকে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে এই জটিল যৌগ গঠনের সময়, জটিল যৌগ গঠনের সময় যেসব যৌগ বা আয়ন, যেসব যৌগ বা আয়ন কি দেয়, মুক্ত জোড় ইলেকট্রন দান করে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। আমি আবারও বলছি, লিগ্যান্ড হচ্ছে এসব জটিল যৌগ গঠনের সময় যেসব যৌগ বা আয়ন মুক্ত জোড় ইলেকট্রন দান করে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। কেন আয়ন বলেছি? যেমন নাইট্রেট ব্লক বা থাইরাইড, এটা হলো আয়ন। তারপর হচ্ছে যে অ্যামোনিয়া, তারপর হচ্ছে তোমার পানি, এগুলো হলো লিগ্যান্ড। এগুলো হচ্ছে লিগ্যান্ড। যেমন মনে করো অ্যামোনিয়ার কথা বলতেছি, অ্যামোনিয়া একটি যৌগ, পানি একটি যৌগ, ঠিক আছে? তো এই যৌগগুলো থেকে আমাদের যে অবস্থান্ত ধাতু থাকবে, সেই অবস্থান্ত ধাতুকে মুক্ত জোড় ইলেকট্রন দান করবে। এই জন্য এগুলোকে বলা হয় লিগ্যান্ড, ঠিক আছে? যেমন মনে করো কপার, দেখো আমাদের এই কপার কি করছে, কপারকে এই যে লিগ্যান্ড অ্যামোনিয়া মুক্ত জোড় ইলেকট্রন দান করছে। অ্যামোনিয়াতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সেই এক জোড়া ইলেকট্রন কাকে দিয়েছে? কপারকে দিয়েছে। ওকে, আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, লিগ্যান্ড হচ্ছে 3 প্রকার। লিগ্যান্ড কত প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে ধনাত্মক লিগ্যান্ড, আরেকটি হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, আরেকটি হচ্ছে নিরপেক্ষ বা প্রশম লিগ্যান্ড। তবে আরেকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, লিগ্যান্ড সমূহ ঋণাত্মকতা অর্জন করে, কারণ তাদের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। যাদের মধ্যে ইলেকট্রন থাকে তারা অবশ্যই ঋণাত্মক। মনে থাকবে, লিগ্যান্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা। এখন আমাদের হচ্ছে লিগ্যান্ড 3 প্রকার। ধনাত্মক লিগ্যান্ডের কথা যদি আমি ভেবে নেই, ধনাত্মক লিগ্যান্ড লিখতেছি। আরেকটা হলো প্রশম। একটা করে নামানোর পরে যদি না হয় একটা করে দিই, দিকে নামানোর পরে যদি না হয় তাহলে একটা করে দিই। আমাদের লিগ্যান্ড গুলো, অর্থাৎ আমাদের যেগুলো লিগ্যান্ডের মধ্যে ধনাত্মক আয়ন থাকবে তারা ধনাত্মক লিগ্যান্ড, তারপর যেগুলো ঋণাত্মক আয়ন থাকবে সেগুলো হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, আর যেগুলোতে কোনো চিহ্নই থাকবে না, ধনাত্মক বা ঋণাত্মক কোনো চিহ্ন থাকবে না, তারা হচ্ছে তোমার প্রশমন লিগ্যান্ড বা নিরপেক্ষ লিগ্যান্ড। ওকে,
আরেকটা কথা এখানে মনে রাখবা যে প্রত্যেকটা লিগ্যান্ডের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, কি থাকবে? প্রত্যেকটা লিগ্যান্ডের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। মুক্ত জোড় ইলেকট্রন ছাড়া কখনো লিগ্যান্ড হবে না। তো লিগ্যান্ডের শক্তি আমি একটু আলোচনা করি, কারণ এটা কাজে লাগবে। এবার ভালো করে মনোযোগ দিবা। আমি প্রথমে দুর্বল লিগ্যান্ডের আলোচনা করব। দুর্বল লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড। তো দুর্বল লিগ্যান্ড কারা? যেসব লিগ্যান্ডের তোমার কি বলা হয় যে ইজি এবং টি2জি বিভক্তকরণ শক্তি, ইজি এবং টি2জি বিভক্তকরণ শক্তি ডেল নট বা ডেলি বলা হয়। এটার শক্তি যদি তোমার হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন শক্তির চেয়ে বেশি হয় সেটাকে বলা হয় কম হয় সেটাকে বলা হয় দুর্বল লিগ্যান্ড। অর্থাৎ আমাদের যদি ডেল নট এর মান তোমার হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন শক্তির চেয়ে বেশি কি হয়, কম হয়, তাহলে সেটাকে বলবো দুর্বল লিগ্যান্ড। ওকে, আমাদের দুর্বল লিগ্যান্ড গেল। দুর্বল লিগ্যান্ড আমি বলছি, তোমরা পরে বুঝতে পারবা। এখন সংজ্ঞাটা জাস্ট মনে রাখবে, সেটা হচ্ছে যে বিভক্তকরণ শক্তির চেয়ে যদি বন্ড পেয়ার ইলেকট্রন মানে ডি অরবিটালে বন্ড পেয়ার ইলেকট্রনের শক্তি বেশি হয় সেটাকে বলা হয় দুর্বল লিগ্যান্ড। ওকে, তাহলে দুর্বল লিগ্যান্ডের একটা উদাহরণ নিলাম, মনে করো যে এইটা কার সাথে যোগ গঠন করবে? আমাদের মনে করো একটা ধাতুর সাথে যোগ গঠন করবে। এটা হলো লিগ্যান্ড, এটা হলো দুর্বল লিগ্যান্ড। ফ্লোরিন, ফ্লোরিনের কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? 3 জোড়া ইলেকট্রন থাকে। ফ্লোরিনের 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এরকম 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। ওকে, আর এটা হলো এম, এম মানে হলো ধাতু, ঠিক আছে? এম মানে হলো মেটাল বা ধাতু। তোমরা দেখবে যে কিভাবে এটাকে দুর্বল লিগ্যান্ড বলা হয়। ওকে, তো দেখা যাচ্ছে এই যে ফ্লোরিন এটা হচ্ছে লিগ্যান্ড, এই লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন বেশি থাকার কারণে তোমার মেটালকে কি দিয়ে দিবে? মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিবে। দিয়ে কি করবে? সিগমা বন্ধন গঠন করবে। এইভাবে মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে এর সাথে কি করবে? একটা সিগমা বন্ধন গঠন করবে। এটাকে বলা হয় সিগমা বন্ধন গঠন করবে। এখন তারপরও দেখা যাচ্ছে যে এই যে ফ্লোরিনের অতিরিক্ত মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এক জোড়া দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আরো এর মুক্ত জোড় ইলেকট্রন থাকায় ইলেকট্রন প্রাপ্তি থাকার কারণে সে আরো ইলেকট্রন দিয়ে পাই বন্ধন গঠন করবে। কি করবে? এরকম করে পাই বন্ধন গঠন করবে, এরকম করে পাই বন্ধন গঠন করবে। এখন আমাদের কথা প্রথমে আমি তোমাদেরকে বলেছি লিগ্যান্ড সমূহ হচ্ছে ঋণাত্মকতা ধর্মী, মানে ঋণাত্মক ধর্মী, আর মেটাল সমূহ হলো ধনাত্মক ধর্মী। তো লিগ্যান্ড ঋণাত্মক হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে একবার ইলেকট্রন দান করে সিগমা বন্ধন গঠন করছে এবং আরো ইলেকট্রন প্রাপ্তি থাকার কারণে আরো ইলেকট্রন দান করার পর পাই বন্ধন গঠন করছে। তার মানে সে ঋণাত্মক হয়েও ইলেকট্রন দান করছে, তার মানে এই ঋণাত্মকতা কমে গিয়েছে, ফ্লোরিনের ঋণাত্মকতা কমে গিয়েছে। আর মেটাল এই ধাতুর কি হয়েছে যে আমাদের এর ধনাত্মক হওয়া সত্ত্বেও কি করছে? দুবার ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই ধনাত্মকতা কমে গিয়েছে, এর ঋণাত্মকতা কমে গিয়েছে আর এর ধনাত্মকতা কমে গিয়েছে। তাহলে কম ঋণাত্মক এবং কম ধনাত্মক এই দুইটার মধ্যে কুলম্বিক আকর্ষণ বলের মান কমে যাবে। কুলম্বিক আকর্ষণ বলের মান কমে যাবে। যখন কুলম্বিক আকর্ষণ বলের মান কমে যাবে তখন লিগ্যান্ডটা মেটালের কাছ থেকে দূরত্ব বেড়ে যাবে। যখন দূরত্ব বেড়ে যাবে তখন আমাদের মেটালের যে ডি অরবিটাল 5টি আছে, এই 5টি অরবিটালকে যে বিভক্তিকরণ শক্তি ডেল নট, এই মানটা কমে যাবে। যখন এই মানটা কমে যাবে সেই জন্য এটাকে বলা হয় দুর্বল লিগ্যান্ড। মানে বেশি পরিমাণে কি করতে পারবে না? বিকর্ষণ করতে পারবে না, কারণ দূরত্বটা বেশি হয়ে যাবে। সেটার উদাহরণ হিসেবে আমরা যদি ধরি, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা যদি মেটাল হয় এটাকে দুইটা শাখায় বিভক্ত হবে ডি অরবিটাল। সেটা হচ্ছে মেটালের ডি অরবিটাল হচ্ছে এখানে 1 2 3 4 ডি অরবিটাল। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি তাপ কি করি, শক্তি দেই, তাহলে এটা দুইটা শাখায় বিভক্ত হয়। একটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আরেকটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। উচ্চ শক্তির অরবিটাল এটাকে বলা হয় ইজি, আর নিম্ন শক্তির অরবিটাল এটাকে বলা হয় টি2জি। তাহলে এটা হচ্ছে তিনটা টি2জি, এটা হলো টি2জি, এটা হলো ইজি।
তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে কি থাকবে, লিগ্যান্ড থাকবে। যৌগটার সময় একটা লিগ্যান্ড থাকবে, লিগ্যান্ডটা হলো এই লিগ্যান্ড। এই লিগ্যান্ডের যদি এর সাথে দূরত্বটা বেশি হয় তাহলে বিভক্তকরণ কি হয়ে যাবে, কমে যাবে, মানে শক্তিটা কম হবে, এই জন্য এটা ক্ষেত্রে দুর্বল লিগ্যান্ড। ওকে, আমাদের এবার আসছি শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে আমরা যদি মনে করো এই যৌগটা নেই, এই যৌগটার এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এটা হলো কার্বনিল, এটা হলো কি কার্বনিল, এর এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, কয় জোড়া, এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। এটা মনে করো মেটালের সাথে যৌগ গঠন করে, মেটালের সাথে যখন যৌগ গঠন করবে তখন দেখা যাচ্ছে আমাদের এখানে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এই এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন একে দিয়ে এই মেটালকে দিয়ে সিগমা বন্ধন গঠন করবে। কি বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন গঠন করবে। কিন্তু আমাদের তো আরো পাই বন্ধন গঠন করতে হবে। তো পাই বন্ধন গঠন করতে হলে এই যে মেটালের ডি অরবিটাল আছে, মেটালের কি আছে, ডি অরবিটাল আছে, এই ডি অরবিটালের ইলেকট্রন এন্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন মানে ব্যাক ডোনেশন মাধ্যমে, অর্থাৎ এই দিকে ইলেকট্রন যাবে। আগে ছিল সামনের দিকে আসছে, আর এখন পিছন দিক থেকে চলে যাবে মেটালের দিক থেকে। তো যখন এখান থেকে চলে যাবে তখন কি হবে, আমাদের এখানে পাই বন্ধন গঠন করবে, এখানে পাই বন্ধন গঠন করবে। তো এখানে আমাদের পাই বন্ধন গঠন করবে, তো এখানে কি করতেছে, পাই বন্ধন গঠন করতেছে। তো প্রথমে দেখা যাচ্ছে যে এই লিগ্যান্ডটা এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে মেটালের সাথে সিগমা বন্ধন গঠন করছে। পরের বারে দেখা যাচ্ছে যে আর কোন ইলেকট্রন অবশিষ্ট না থাকার কারণে মেটাল থেকে ইলেকট্রন দিয়ে তারা পাই বন্ধন গঠন করছে। তার মানে এখানে দেখা যাচ্ছে এর ধনাত্মকতা বৃদ্ধি পেয়েছে, এর ঋণাত্মকতা বৃদ্ধি পেয়েছে, কারণ এই ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে পরে, আর এই ইলেকট্রন দান করেছে, যার কারণে এটা বেশি ধনাত্মক আর এটা বেশি ঋণাত্মক। তো যখন বেশি ধনাত্মক হবে আর বেশি ঋণাত্মক হবে তখন তাদের কুলম্বিক আকর্ষণ বলটা কি হবে, বেশি হয়ে যাবে। যখন আকর্ষণ বলটা বেশি হয়ে যাবে তখন লিগ্যান্ড এই যে ডি অরবিটালে কাছাকাছি আসবে, লিগ্যান্ড কি করবে, ডি অরবিটালে কাছাকাছি আসবে। মনে করো লিগ্যান্ড এটা এই লিগ্যান্ডটা কি আসবে, এখানে চলে আসবে। তো আসলে লিগ্যান্ড আমরা জানি কি করে, বিকর্ষণ করে। লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রনগুলো কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে তাপ বেশি প্রয়োগ করবে, তখন বেশি করে কি হবে, আমাদের বিভক্তকরণ শক্তি বেশি হবে, মানে ইলেকট্রন যে পেয়ার ইলেকট্রন যা আছে এটা বিভক্তকরণ বেশি হয়ে যাবে, যার কারণে আমরা এটাকে বলবো শক্তিশালী লিগ্যান্ড। সোজা কথা, লিগ্যান্ড যদি তোমরা না চিনতে পারো, যে লিগ্যান্ডের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন কম থাকবে সেটা হবে শক্তিশালী লিগ্যান্ড, আর যে লিগ্যান্ডের মধ্যে বেশি মুক্ত জোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। মনে থাকবে? ওকে, কারণ দুর্বল লিগ্যান্ড এবং সবল লিগ্যান্ডের মাধ্যমে আমাদের যে সংকরণ আছে এই সংকরণ করতে গেলে আমাদের কাজে লাগে ওটা সবল লিগ্যান্ড, ওটা দুর্বল লিগ্যান্ড। কারণ সবল লিগ্যান্ডগুলো কি করবে, চাপ প্রয়োগ করতে পারবে বেশি, যৌগায়ন ঘটাতে পারবে বেশি, যার কারণে কি স্পেসটা বেশি হবে, সংকরণটা করানো সম্ভব হবে। আর দুর্বল লিগ্যান্ডগুলো কি করবে, যৌগায়ন ঘটাতে পারবে না, যার কারণে সংকরণটা কমে যাবে। ওকে, আমরা এইটুকু আমরা শিখতে পারলাম এখন। আচ্ছা, এবার আমরা আসি যে জটিল যৌগের নামকরণ। জটিল যৌগের নামকরণ লিখে নাও, জটিল যৌগের নামকরণ। আমি জটিল যৌগকে দুইটা ভাগ করা হয়, একটি হলো ধনাত্মক লিগ্যান্ড, ধনাত্মক জটিল যৌগ, আরেকটি হচ্ছে ঋণাত্মক জটিল যৌগ। অর্থাৎ ক্যাটায়ন জটিল যৌগ দুই প্রকার, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। তাহলে একটা হচ্ছে ধনাত্মক, তো আমরা ধনাত্মকটা একটা উদাহরণ নেই। মনে রাখবা, জটিল আয়নটা যদি ধনাত্মক হয় তাহলে সেটাকে বলা হয় ক্যাটায়ন বা ধনাত্মক জটিল যৌগ। ঠিক আছে? তো এটা নামকরণের জন্য লিখে দিবা সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু জারণ সংখ্যা প্লাস অ্যানায়ন। আমি লিখেছি যে জটিল যৌগের নামকরণ, জটিল যৌগ দুই প্রকার, একটা হলো ধনাত্মক, সেটা হচ্ছে ধনাত্মক জটিল যৌগের নামকরণের নিয়ম হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড
ধাতু জারণ সংখ্যা প্লাস অ্যানায়ন। তাহলে এই যৌগটার নাম আমাদের কি হবে? তাহলে এই যৌগটার নাম আমাদের কি হবে? আমরা এখানে সংখ্যা সহ লিগ্যান্ড, লিগ্যান্ডের সংখ্যা কয়টা? 4টা আছে। তাহলে 4 থাকলে বলবো টেট্রা, 4 থাকলে বলবো টেট্রা। তাহলে এখানে বলবো টেট্রা, বলছি টেট্রা। এটার নাম হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে আমরা লিখব অ্যামিন। তাহলে টেট্রামিন, টেট্রামিন। তারপরে বলা আছে ধাতু, ধাতু মানে কপার, তাহলে লিখবো কপার। তারপরে বলেছে জারণ সংখ্যা, আমরা যদি এটা জারণ সংখ্যা বের করতে চাই, জটিল যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে যেটা কেন্দ্রীয় মৌল অর্থাৎ যেটা অবস্থান্তর মৌল সেটাকে x ধরবো, সেটাই হলো কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলকে সবসময় x ধরতে হয়। তাহলে আমরা এটাকে x ধরবো প্লাস অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। সকল যৌগ বা মৌল মুক্ত অবস্থায় থাকলে তাদের জারণ সংখ্যা 0 হয়। তাহলে আমরা এখানে 0 লিখবো, 0 গুণন 4 প্লাস সালফেটের জারণ সংখ্যা তো -2, তাহলে হচ্ছে -2 = 0। তাহলে আমরা এখানে সর্বমোট লিখতে পারি +2। তাহলে জারণ সংখ্যা হচ্ছে 2। এই জারণ সংখ্যা 2 আমরা এখানে রোমান সংখ্যায় লিখব, এইভাবে রোমান সংখ্যায় লিখব। প্লাস অ্যানায়ন, অ্যানায়নের নাম কি? সালফেট, অ্যানায়নের নাম কি? সালফেট। আচ্ছা, আমি আবারও বলতেছি যে জটিল যৌগের নামকরণ। জটিল যৌগ দুই প্রকার, একটি হচ্ছে ধনাত্মক অথবা অ্যানায়ন, ক্যাটায়ন। তো ক্যাটায়নের নামকরণ করতে হলে সংখ্যা সহ লিগ্যান্ড, ধাতু, জারণ সংখ্যা, অ্যানায়ন। ওকে, এখন আমাদের এখানে আছে টেট্রামিন। তাহলে টেট্রামিন মানে লিগ্যান্ডের সংখ্যা বলা হয়েছে সংখ্যা সহ লিগ্যান্ড, তাহলে টেট্রামিন। তারপর হচ্ছে ধাতু, ধাতু হচ্ছে কপার। তারপর কপারের মানে এই যৌগটার জারণ সংখ্যা হচ্ছে 2, জারণ সংখ্যা বের করছি, রোমান সংখ্যা লিখেছি। তারপর হলো অ্যানায়ন মানে সালফেট, এটাকে বলা হয় অ্যানায়ন। বুঝছো না? বোঝো নাই? অ্যানায়ন মানে ঋণাত্মক ধর্মী যারা, তারা হলো অ্যানায়ন। এতে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে? তোমার আছে? আচ্ছা, নাই। তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। এখানে আরেকটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, যদি এখানে একাধিক লিগ্যান্ড থাকে তাহলে আমরা কিভাবে লিখব? একাধিক লিগ্যান্ড থাকলে তোমরা লিখে নাও। একাধিক লিগ্যান্ডের নিয়ম যে আগে ঋণাত্মক লিগ্যান্ড, আগে হবে ঋণাত্মক লিগ্যান্ড। একাধিক লিগ্যান্ড থাকলে আগে হবে ঋণাত্মক লিগ্যান্ড, তারপরে হবে প্রশমন লিগ্যান্ড, তারপরে হবে ধনাত্মক লিগ্যান্ড। মানে ক্রমটা এইভাবে লিখবা যে ঋণাত্মক লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড গ্রেটার দেন হচ্ছে প্রশমন লিগ্যান্ড, প্রশমন লিগ্যান্ড গ্রেটার দেন ধনাত্মক লিগ্যান্ড। ঠিক আছে? তাহলে যদি একাধিক লিগ্যান্ড থাকে তাহলে সেখানে আমাদের আগে হবে ধনাত্মক ঋণাত্মক লিগ্যান্ড, তারপর প্রশমন লিগ্যান্ড, তার হবে ঋণাত্মক লিগ্যান্ড। তো এই হিসাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটার জন্য আরেকটা উদাহরণ দেবো। দেখো উদাহরণটা যদি এরকম হয়, যদি উদাহরণটা এরকম হয়, সেটা হচ্ছে যদি এরকম হয়, দেখো এখানে কয়টা লিগ্যান্ড আছে? 2টা। পানি একটা লিগ্যান্ড এবং অ্যামোনিয়া একটা লিগ্যান্ড। পানি থাকলে পানিকে বলা হয় অ্যাকুয়া, কি বলা হয়? অ্যাকুয়া বলা হয়। আর অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়াকে বলা হয় অ্যামিন। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? বলা হয়েছে সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড। তাহলে সংখ্যা কাটটা আগে হবে, এটা নাকি এটা? এখানে অনেক সময় অনেকে লেকচারে বলে যে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী লিগ্যান্ডের নাম বলছে, এটা ভুল। এটা হচ্ছে ভুল। কখনো মানে অ্যালফাবেটিক অর্ডার বা ইংরেজি নামের বর্ণানুক্রমিক অনুযায়ী লিগ্যান্ডের অবস্থান হবে না। লিগ্যান্ডের অবস্থান হবে লিগ্যান্ড আগে ধনাত্মক, আগে ঋণাত্মক, তারপর প্রশমন, তারপর হচ্ছে ধনাত্মক। তাহলে এই দুটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু প্রশমন লিগ্যান্ড। এখন এই ক্ষেত্রে কি করব? দুইটাই প্রশমন লিগ্যান্ড। আমাদের দুইটা প্রশমন লিগ্যান্ড না দিয়ে এখানে আমি যদি দেই মনে করো সিএন দেই, তাহলে কি হবে? সিএন দিলেও আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা এখানে সিএন না দিয়ে এখানে যদি আমি ইয়াটা দিই, আচ্ছা এটা যোগ্য না দিই, এটা দিই, আমরা যদি এটা দিই তাহলে আমাদের কি হবে? দেখো আমার সঙ্গে চলে এই দুইটার মধ্যে কোনটা ঋণাত্মক? এটা ঋণাত্মক, তাহলে এটা আগে হবে। তাহলে লিখব টেট্রা সায়ানো। তারপর হচ্ছে ডাইএমিন। তারপরে কি বলা আছে? সংখ্যা সহ লিগ্যান্ড শেষ, সংখ্যা সহ লিগ্যান্ড শেষ। তারপর হচ্ছে ধাতু। ধাতু মানে কি? ধাতু মানে কি? আয়রন। এটা যদি চার সংখ্যা বের করি তাহলে এটা চার সংখ্যা হবে 2। তারপর হলো অ্যানায়ন। অ্যানায়নটা হলো সালফেট। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমরা এখানে বুঝতে চাইছিলাম যে যদি একাধিক লিগ্যান্ড থাকে তাহলে লিগ্যান্ডগুলো কিভাবে বলবে। তো লিগ্যান্ডগুলো বলবে আগে ঋণাত্মকটা, পরে হচ্ছে প্রশমনটা, তারপরে হচ্ছে ধনাত্মকটা। মনে থাকবে তো? আমি যে উদাহরণগুলো দিয়েছি ওই উদাহরণগুলোই মনে রাখবা। ওকে, এখন যদি আমাদের মনে করো যে আমরা পড়েছি কি জটিল যৌগের ধনাত্মকটা পড়ছি, এবার জটিল যৌগের কোনটা পড়বো? অ্যানায়নটা বা ঋণাত্মকটা। তো অ্যানায়নটা নামগুলো কি করে লিখবো? দেখো যে প্রথমে ক্যাটায়ন, ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু প্লাস এর প্লাস জারণ সংখ্যা। যদি অ্যানায়ন থাকে তাহলে আমরা এটা করব। তো এই হিসেবে আমি একটা যৌগ দেব, সেটা হচ্ছে দেখো জটিল আয়নটা এটা কি? ঋণাত্মক, যার কারণে এটাকে বলবো ঋণাত্মক জটিল যৌগ বা অ্যানায়ন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন নামকরণ করতে গেলে এই নিয়ম অনুযায়ী করব। তাহলে কিভাবে করব? আগে বলছি ক্যাটায়ন, তাহলে এখানে ক্যাটায়ন কে আছে? পটাশিয়াম। এই যে পটাশিয়াম, তাহলে লিখব পটাশিয়াম। তারপরে বলা হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড, তাহলে সংখ্যা সহ লিগ্যান্ড হচ্ছে সায়ানেট। 6 হলে কি? হেক্সা সায়ানো। 6 কে বলা হয় হেক্সা, তাহলে হেক্সা সায়ানো। তারপরে কি বলেছে? ধাতু, তার সাথে অ্যাড যোগ করতে হবে। যেহেতু এখানে এই ধাতু মানে আয়রন, আয়রন থেকে আমরা ফের লিখবো ফেরেট, তাহলে হচ্ছে ফেরেট সাথে অ্যাড যোগ করব। অ্যাড যোগ করেছি এবং জারণ সংখ্যা বের করলে আমাদের জারণ সংখ্যা হচ্ছে 3 হবে।
এখানে জারণ সংখ্যা 3 তাই আমরা 3 দিয়েছি। তাহলে জারণ সংখ্যা বের করতে হলে এটাকে x ধরব, এখানে -1 ধরব আর এখানে +1 দ্বারা গুণ করলে আমাদের জারণ সংখ্যা 3 বের হবে এবং 3 থেকে রোমান সংখ্যা লিখতে হবে। আমি আবারও বলতেছি, এখানে যদি অ্যানায়নের নামকরণ করতে হয় তাহলে ক্যাটায়ন সংখ্যা সহ লিগ্যান্ড ধাতু অ্যাড জারণ সংখ্যা ধাতুর সাথে অ্যাড যোগ করতে হবে। যেহেতু আয়রন এজন্য আমরা লিখছি ফেরেট, অ্যাড যোগ করছি ফেরেট। বুঝতে পারছি? এখন আমাদের এখানে হচ্ছে পটাশিয়াম, প্রথম হচ্ছে ক্যাটায়ন তাহলে পটাশিয়াম, তারপর সংখ্যা সহ লিগ্যান্ড 6 হলে হেক্সা বলা হয়। তাহলে হেক্সা যেহেতু এটা ছায়ানুমূলক এজন্য হেক্সা ছায়ালো ফেরেট, তারপরে জারণ সংখ্যা। বুঝতে পারছো তো? হ্যাঁ, এরকম বুঝছো? আচ্ছা।